এভরিওয়ান আসসালামু আলাইকুম। বর্ণমালা অনলাইন একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা পড়ছিলাম অষ্টম শ্রেণীর বিজ্ঞান ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ের আমরা এইটুকু পার্ট কমপ্লিট করেছি এর আগের ভিডিওতে। আজ আমরা পড়ব পার্ট 4 থেকে 6, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ও আইসোটোপ। এখানে কিন্তু তিনটা জিনিস আছে, কি কি? পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং আইসোটোপ। তো আমরা নিচে এগুলো পড়ব। এগুলো পড়ার আগে আমাদের বেশ কিছু তথ্য জানতে হবে। যেমন এর আগের ভিডিওতে আমি এগুলো বলেছি, আবার বলছি। যেমন আমাদের যে এই যে একটা পরমাণু, এটা কিন্তু একটা পরমাণুর মডেল বা একটা পরমাণুর ডিজাইন। এর মধ্যে ভিতরে থাকে, অর্থাৎ পরমাণুর মাঝখানে থাকে হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে আবার থাকে কি কি? প্রোটন ও নিউট্রন। নিউক্লিয়াসের ভিতর থাকে প্রোটন ও নিউট্রন। এই প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয় আর নিউট্রনকে প্রকাশ করা হয় এন দ্বারা। আর পরমাণুর বাইরে থাকে ইলেকট্রন। ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়। আর ইলেকট্রন যেখানে থাকে এই জায়গাটাকে বলা হয় কক্ষপথ। ইলেকট্রন যেই জায়গায় থাকবে সেটাকে বলা হয় কক্ষপথ। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া ই এর পাশে মাইনাস কেন, তারপরে পি এর পাশে প্লাস কেন, আবার এন ফাঁকা কেন? তো আমি এটা ক্লিয়ার করি। আচ্ছা, আমাদের এই যে তোমার পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস আছে, মাঝখানে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভিতর কি আছে? প্রোটন ও নিউট্রন। তো প্রোটন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত, এই যে আমরা উপরে পড়েছিলাম না, ধনাত্মক আধানযুক্ত অর্থাৎ প্লাস, এর চার্জ কি প্লাস। আর নিউট্রন হচ্ছে তোমার চার্জ নিরপেক্ষ। নিউট্রন চার্জ নিরপেক্ষ, এই যে এখানে বলেছে আধান নিরপেক্ষ হচ্ছে নিউট্রন। তো এই জন্য এর সাইডে কিছু নেই। এরপর আমাদের যে ইলেকট্রনটা আছে, এই যে দেখো এখানে বলা আছে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন, তো এই যে এই জন্য মাইনাস। তো আশা করি এই কনসেপ্টটা তোমরা ক্লিয়ার। তো চলো এখন আমরা নিচে পড়ি। প্রতিটি মৌলের আলাদা আলাদা পরমাণু রয়েছে। প্রতিটি মৌলের কি রয়েছে? আলাদা আলাদা পরমাণু রয়েছে। যেমন হাইড্রোজেন গ্যাসের পরমাণু অক্সিজেন গ্যাসের পরমাণু থেকে আলাদা। একটি মৌলের পরমাণু থেকে আরেকটি মৌলের পরমাণুর মধ্যে আকার, ভর ও ধর্মের পার্থক্য থাকে। কিসের কিসের পার্থক্য থাকে? আকারের পার্থক্য থাকে, ধর্মের পার্থক্য থাকে, ভরের পার্থক্য থাকে। কেন এই পার্থক্য? পরমাণুতে প্রোটন বা ইলেকট্রনের সংখ্যার পার্থক্যের কারণে পরমাণু সমূহের মধ্যে পার্থক্য হয়ে থাকে। কেন হয়? এই যে এই লাইনটা আমরা দাগাই। পরমাণুতে প্রোটন বা ইলেকট্রনের সংখ্যার পার্থক্যের কারণে পরমাণুর মধ্যে পার্থক্য দেখা যায়। তোমরা জানো যে পরমাণু আধান নিরপেক্ষ। কি? পরমাণু আধান নিরপেক্ষ। তাই পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান থাকে। অবশ্যই সংখ্যা যদি সমান থাকে তাহলে তো নিরপেক্ষই হবে, কারণ এই যে প্লাসও তোমার সমান, মাইনাসও তোমার সমান, বা তোমার ধনাত্মক চার্জযুক্ত যেই প্রোটনটা আছে এর সংখ্যা সমান, ঋণাত্মক চার্জযুক্ত যে ইলেকট্রনটা আছে এর সংখ্যা সমান। প্লাস আর মাইনাস দুইটা তোমার সমান সমান হয়ে আধান নিরপেক্ষ অর্থাৎ চার্জ নিরপেক্ষ হয়ে যায়। তবে কোনো মৌলের পরমাণু বৈশিষ্ট্যকে বোঝার জন্য প্রোটন সংখ্যা ব্যবহার করা হয়। এই যে এই লাইনটা আমাদের দরকার। কোনো মৌলের পরমাণুর বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য আমাদের কি দরকার হয়? প্রোটন সংখ্যার ব্যবহার হয়। কোনো মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার বলা হয়। দাগিয়ে নাও, মুখস্থ করতে হবে এটা। তাহলে কোনো মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। তাহলে আমরা এই কথাটা এখানে লিখতে পারি যে, এই সংখ্যাটা আমরা এখানে লিখতে পারি পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা। অর্থাৎ যেটাই পারমাণবিক সংখ্যা সেটাই হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে সাপোজ বলা হলো যে একটি মৌলের প্রোটন সংখ্যা হচ্ছে 2, তাহলে এই মৌলের পারমাণবিক সংখ্যা কত? তাহলে কত হবে? 2 হবে। আশা করি তোমরা ক্লিয়ার। তো এই যে সংখ্যাটা তোমরা মুখস্থ করে নিবা। এরপর আমরা নিচে আসি। এখানে বলেছে হাইড্রোজেনের একটি পরমাণুতে একটি প্রোটন আছে, তাই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। এখন এগুলো তোমরা কই পাবা? এটার জন্য তোমাকে দ্য পিরিয়ডিক টেবিল বা
তোমার পর্যায় সারণী মুখস্থ করতে হবে। এখন তোমরা বলতে পারো ভাইয়া এখানে আমরা তো 100 কয়টা দেওয়া আছে, 103টা মৌল দেওয়া আছে, এগুলোকে মৌল বলা হয়। 103টা মৌল দেওয়া আছে, এই যে যেমন হাইড্রোজেন একটা মৌল, হিলিয়াম একটা মৌল, লিথিয়াম একটা মৌল। তো আমরা এগুলো কতগুলো মুখস্থ করব? তো আমি তোমাদের বলবো যে এখান থেকে তোমাদের 20টা লাগবে, ক্লাস 8-এ 20টা মুখস্থ করলে এনাফ, আর লাগে না কিন্তু। তো এই যে এই ক্যালসিয়াম পর্যন্ত তোমরা মুখস্থ করবা। আর অবশ্যই অবশ্যই এই যে সংকেতগুলো, এই যে যেমন হাইড্রোজেনের এই যে সংকেতগুলো বা প্রতীক, কি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, যেমন হাইড্রোজেনকে প্রকাশ করা হয় এইচ দ্বারা, হিলিয়ামকে প্রকাশ করা হয় এইচ ই দ্বারা, লিথিয়ামকে প্রকাশ করা হয় এল আই দ্বারা, বেরিলিয়ামকে প্রকাশ করা হয় বিই দ্বারা। এই প্রতীকগুলো মুখস্থ করতে হবে। তোমরা আরো অনেক ইউটিউবারকে দেখবে যে এই টেকনিকগুলো শেখাচ্ছে, এগুলো মুখস্থ করার টেকনিকগুলো শেখাচ্ছে। তো একটু কষ্ট করে সেই টেকনিকগুলো ফলো করে তোমরা এগুলো মুখস্থ করবে 20টা পর্যন্ত, 20টা মৌল পর্যন্ত, তাহলেই হবে। কারণ এই অধ্যায় থেকে অনেকগুলো ম্যাথমেটিক্যাল টার্ম আসবে তোমাদের সামনে আরো, তো সেগুলো সলভ করার জন্য আমাদের এই 20টা মুখস্থ করতেই হবে। আর যদি বলো যে আমার থেকে টেকনিক শিখবে, তো আমার টেকনিক একটাই, আমি আগে এই 20টা লিখবো, লেখার পরে 5টা 5টা করে মুখস্থ করব। 5টা 5টা করে মুখস্থ করার পর সবগুলো আবার একসাথে রিপিট করে লিখবো। আমি এভাবে মুখস্থ করতাম, এভাবে কিন্তু খুব ইজিলি মুখস্থ হয়ে যায়। এরপর চলো আমরা আবার পড়ায় ফিরে যাই। এখন অক্সিজেনের একটি পরমাণুতে 8টি প্রোটন আছে, তাহলে এর পারমাণবিক সংখ্যাও কিন্তু 8। পারমাণবিক সংখ্যা থেকে কি কি তথ্য পাওয়া যায় তা বলতে পারো? কার্বনের পারমাণবিক সংখ্যা 6, এর থেকে কি তথ্য পাওয়া যায়? পারমাণবিক সংখ্যা যেহেতু কোনো মৌলের প্রোটনের সংখ্যা, তাই বোঝা যায় কার্বনের একটি পরমাণুতে 6টি প্রোটন আছে। একটি পরমাণুতে যেহেতু প্রোটন বা ইলেকট্রনের সংখ্যা সমান, তাই বোঝা যায় কার্বনের একটি পরমাণুতে 6টি ইলেকট্রন আছে। তাহলে এই পারমাণবিক সংখ্যা দ্বারা আমরা কি কি বুঝতে পারলাম? পারমাণবিক সংখ্যা দ্বারা আমরা বুঝতে পারলাম যে এটা দ্বারা আমরা প্রোটন সংখ্যা জানতে পারি, এরপর ইলেকট্রন সংখ্যা জানতে পারি, কারণ প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা, এটাও আমরা উপরে লিখে নিই যে প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা। ওকে, তাহলে এই দুইটা কনসেপ্ট আমরা ক্লিয়ার। এখন কোন মৌলের পারমাণবিক সংখ্যা থেকে বোঝা যায় কি ওই মৌলের পরমাণুতে কয়টি নিউটন আছে? বোঝা যায় না, কিন্তু আমরা কি কি পাইলাম? পারমাণবিক সংখ্যা থেকে আমরা পাইলাম প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, কিন্তু এই যে নিউটন সংখ্যা কিন্তু বোঝা যায় না। সো নিউটন সংখ্যা জানতে হলে মৌলের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা জানতে হবে। এখন এই ভর সংখ্যা কিভাবে বের করে সেটা আমরা নিচে পড়ব। একটি পরমাণুতে ইলেকট্রনের ভর নগণ্য বা খুবই কম, নাই বললেই চলে আর কি। পরমাণুর প্রায় সবটুকু ভর তার নিউক্লিয়াসে থাকে। কারণ কি? এই যে এই জায়গাটুকু পুরোটাই তো ফাঁকা, তাই না? এই জায়গাটা পুরোটাই ফাঁকা না? তো এই পুরো ভরটা কোথায় থাকে? এই নিউক্লিয়াসে থাকে। নিউক্লিয়াসের ভিতর আবার কি কি থাকে? নিউক্লিয়াসের ভিতর থাকে প্রোটন আর নিউট্রন। এখন এখানে কি বলেছে? আবার নিউট্রন ও প্রোটনের ভর প্রায় সমান, তাহলে নিউটনের ভর যেটা, প্রোটনের ভরও সেটা, প্রায় সেম সেম। কোন মৌলের পরমাণুতে প্রোটন ও নিউট্রনের সমষ্টিকে ভর সংখ্যা বলা হয়, তাহলে ভর সংখ্যা কাকে বলে? কোন মৌলের পরমাণুতে নিউট্রন ও প্রোটনের সংখ্যার সমষ্টি অর্থাৎ যোগফলকে হিসাব করলে আমরা কি পাই? ভর সংখ্যা পাই। এই যে এই সূত্রটা তোমরা মুখস্থ করে নিবা, এখানে একটা সূত্র দেওয়া আছে। কোন মৌলের ভর সংখ্যা সমান ওই মৌলের পরমাণুতে প্রোটনের সংখ্যা যোগ নিউট্রনের সংখ্যা, মুখস্থ করে নিবা। এরপর আমরা নিচে আসি। এই যে এখানে একটা উদাহরণ দিয়েছে, আমরা এই উদাহরণটা পড়ি। যেমন অক্সিজেন পরমাণুর নিউক্লিয়াসে 8টি প্রোটন আর 8টি নিউট্রন আছে। তো এখানে কি কি দেওয়া আছে? প্রোটন সংখ্যা দেওয়া আছে, নিউট্রন সংখ্যা দেওয়া আছে। তোমাকে বলেছে যে ভর সংখ্যা কত, তো দুইটা যোগ করলে আমরা ভর সংখ্যা পেয়ে যাচ্ছি। আবার সোডিয়ামের একটি পরমাণুতে 11টি প্রোটন আছে, আবার নিউট্রন সংখ্যা আছে 12টি, তো দুটো যোগ করলে আমরা সোডিয়ামের ভর সংখ্যা পেয়ে যাচ্ছি। খুবই সিম্পল। এরপর আমরা নিচে আছি। নিচে আসলে দেখো তোমাকে কি বলেছে, উদাহরণ আরেকটা দিয়েছে এখানে, এই উদাহরণটা পড়ি। ক নামক একটি মৌলের পারমাণবিক সংখ্যা 17 ও ভর সংখ্যা 35।
এখন এখানে কি কি আছে, এখানে আছে তোমার পারমাণবিক সংখ্যা আছে, ভর সংখ্যা আছে। ওই মৌলের একটি পরমাণুতে কয়টি করে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন থাকবে। এখন দেখো পারমাণবিক সংখ্যা দেওয়া আছে না, তো আমরা কি জানি, আমরা জানি যে যেই মৌলের পারমাণবিক সংখ্যা যত সেই মৌলের ইলেকট্রন সংখ্যা তত। এখানে আমরা দুইটার অ্যান্সার পেয়ে গেলাম। প্রথমটা কি, প্রথমটা হচ্ছে তোমার ইলেকট্রন সংখ্যা কত, তো এখানে পারমাণবিক সংখ্যা কত আছে 17, তাহলে ইলেকট্রন সংখ্যাও বাইরে হবে কত 17। এরপর প্রোটন সংখ্যা, যেটা পারমাণবিক সংখ্যা সেটাই তো প্রোটন সংখ্যা, তাহলে পারমাণবিক আমাদের প্রোটন সংখ্যাও হবে 17। এরপর তোমাকে বলেছে নিউট্রন সংখ্যা কত। এখন তোমাকে নিউট্রন সংখ্যা বের করতে হলে কি করতে হয়, আমরা তো জানি ভর সংখ্যা সমান কি, এই যে কোনো মৌলের ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। এখন এখন আমাদের ভর সংখ্যা দেওয়া আছে, তারপর আবার পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। তাহলে এখন যদি আমরা এই যে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করে দেই, তাহলে তো আমরা নিউটন সংখ্যা বের করে ফেলছি খুব ইজিলি। তো আশা করি তোমরা এটাও ক্লিয়ার। তো তোমাদের এই অধ্যায় থেকে যদি প্রশ্ন করে হয় কিন্তু এই টাইপের ম্যাথ দেবে, ঘাবড়াবার কিছু নেই, ম্যাথগুলো কিন্তু অনেকটাই ইজি। জাস্ট তোমাকে দুইটা সংখ্যা দেওয়া থাকবে আর একটা সংখ্যা বের করতে হবে, এরকম সিম্পল। তো ঘাবড়াবার কিছু নেই। তো এখন আমরা নিচে পড়ব আইসোটোপ জিনিসটা কি। ওকে, তো আমরা এখন নিচে পড়ি। তোমরা ইতিমধ্যে জেনেছো যে একটি মৌলের প্রতিটি পরমাণুতে নির্দিষ্ট সংখ্যক প্রোটন ও ইলেকট্রন থাকে, তাই না? এটা কিন্তু আমরা পড়েছি যে একটি মৌলের পরমাণুতে নির্দিষ্ট সংখ্যক প্রোটন ও ইলেকট্রন থাকে। এখন আমরা তো জানি যে প্রোটন সংখ্যা সমান নিউটন সংখ্যা, আবার পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা। কিন্তু একটি মৌলের সকল পরমাণুর ভর এক নাও হতে পারে। এই ভর এক হয় না কিসের জন্য, এটা দেখি আমরা। কারণ একটি মৌলের বিভিন্ন পরমাণুতে বিভিন্ন সংখ্যায় নিউট্রন থাকতে পারে। বুঝতে পারছো? তো নিউট্রন সংখ্যার কারণে মূলত এর ভর একরকম হচ্ছে না। এখন দেখো, যেমন হাইড্রোজেনের সকল পরমাণুতে একটি করে প্রোটন ও একটি করে নিউট্রন থাকে। একটি করে প্রোটন কেন থাকে, কারণ পারমাণবিক সংখ্যা এর এক। প্রোটন সংখ্যা যদি এক হয় তাহলে তো আমরা আবার জানি যে প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা। তাহলে এখানে যদি প্রোটন সংখ্যা এক হয় তাহলে অবশ্যই এর ইলেকট্রন সংখ্যাও এক হবে। এই যে দেখো এখানে বলে দিয়েছে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আমরা এর আগের ক্লাসে শিখেছি যে ইলেকট্রনকে ই মাইনাস দ্বারা প্রকাশ করা হয়, এই যে মাইনাস, সেই জন্য প্রোটনকে পি প্লাস দ্বারা প্রকাশ করা হয়, সেই জন্য প্লাস চিহ্ন, এই যে। আর নিউটন তো নিরপেক্ষ। এখন দেখো নিচে আমরা পড়ি, যেমন চিত্র দেখে তোমাকে বলেছে যে এখানে কিসের চিত্র দেওয়া আছে, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। আচ্ছা, এগুলো কি, এগুলো হচ্ছে তোমার হাইড্রোজেনের আইসোটোপ। হাইড্রোজেনের প্রোটিয়ামে দেখো, এখন আমরা নিচে পড়ি, হাইড্রোজেনের প্রোটিয়ামে পরমাণুতে কোনো নিউট্রন নেই, তাই না? কোথাও আছে নিউট্রন? নাই কিন্তু। চিত্রে দেখলে আমরা এটা বুঝতেছি যে কোথাও কোনো নিউট্রন নেই, তাই এদের ভর সংখ্যা কত, ভর সংখ্যা এক, কারণ কোনো নিউট্রন নেই। আর ভর সংখ্যা নির্ভর করে, তো আমরা উপরে পড়লাম কিসের উপর, নিউট্রন সংখ্যার উপর। ভর সংখ্যা কিসের উপর নির্ভর করে, নিউট্রন সংখ্যার উপর, মনে রাখবা। তাহলে এর এদের ভর সংখ্যাও কত, এক। কিন্তু খ চিত্রের পরমাণুটির মতো হাইড্রোজেনের কিছু পরমাণুতে একটি নিউট্রন থাকে। হাইড্রোজেনের কিছু পরমাণুতে একটি নিউট্রন থাকে, এই যে একটা নিউট্রন আছে না, তাই এদের ভর সংখ্যা কত, 2। আবার দেখো, গ চিত্রের পরমাণুটির মতো হাইড্রোজেনের কিছু পরমাণুতে নিউট্রন থাকে কয়টা, 2টা, সেই জন্য এদের ভর সংখ্যা 3। তাহলে একটা নিউট্রন থাকলে এদের ভর সংখ্যা 2, 2টা নিউট্রন থাকলে এদের ভর সংখ্যা কত হবে, 3। চিত্রের 3টি পরমাণু হাইড্রোজেনের 3টি আইসোটোপ। তাহলে এই যে এই 3টা আমরা একবারে মুখস্থ করে ফেলব যে হাইড্রোজেনের 3টা পরমাণু কি, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। এখন তাহলে হাইড্রোজেনের আইসোটোপ কয়টা, 3টা। হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে 3টা। প্রথমটায় কয়টা নিউট্রন থাকবে, প্রথমটায় একটাও নিউট্রন থাকবে না, দ্বিতীয়টায় একটা নিউট্রন থাকবে, তৃতীয়টায় 2টা নিউট্রন থাকবে। মুখস্থ করে ফেলো। এরকম ভাবে কোনো মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে ওই মৌলের আইসোটোপ বলে। এই যে সংজ্ঞাটা একবারে মুখস্থ করে ফেলো এখনই, যে কোনো মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান
কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে ওই মৌলের আইসোটোপ বলে, তাদেরকে ওই মৌলের আইসোটোপ বলে। মুখস্থ করে ফেলো, ভালো করে পড়ালেখা করো। তোমরা কিন্তু পড়ালেখা করছো না, কারণ সামনে ঈদ। আমি জানি সামনে ঈদ, এই জন্য অনেকে পড়ালেখা করছো না, কিন্তু ধরা কিন্তু তোমরাই খাবা, আমার কিছু না। তোমরাই যে লাস্টে যে এই পড়াগুলো প্রেশার হয়ে যাবে, এক কথায় প্রেশার হয়ে যাবে। দিনের পড়া যদি দিনে না শেষ করো, অনেক প্রেশার হয়ে যাবে। তো আমি বলবো যে তোমরা পড়ালেখা করো, একটু হলেও পড়ালেখা করো। এরপর দেখো, কার্বনের বেশিরভাগ পরমাণুতে 6টি প্রোটন ও 6টি নিউট্রন রয়েছে, কিন্তু কার্বনের কিছু পরমাণুতে 7টি বা 8টি নিউট্রন থাকতে পারে। কার্বনের প্রধানত 3টা আইসোটোপ। কার্বনেরও কয়টা আইসোটোপ, এটাও দাগাই ফেলো। কার্বনেরও প্রধানত 3টা আইসোটোপ, কিন্তু এখানে দেওয়া নাই, জাস্ট এইটুকু দেওয়া আছে। তো এইটুকু তোমরা মুখস্থ করে ফেলবা। তো এরপর আমরা পড়ব পাঠ 7 ও 8, আইসোটোপের ধর্ম ও ব্যবহার। কি আইসোটোপের ধর্ম ও ব্যবহার, আইসোটোপের ধর্মটা কি আর কোথায় ব্যবহার হয়, এগুলো এখন পড়ব। একই মৌলের বিভিন্ন আইসোটোপের প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান বলে আইসোটোপগুলোর মধ্যে রাসায়নিক ধর্মে তেমন পার্থক্য নেই। তবে যেহেতু তাদের ভর আলাদা, অবশ্যই ভর আলাদা, তাই তাদের সহজেই শনাক্ত করা যায়। কিসের মাধ্যমে? এই যে ভর সংখ্যার মাধ্যমে সহজেই শনাক্ত করা যায়। সাধারণত আইসোটোপ অস্থায়ী। তাহলে এই যে আইসোটোপের একটা বৈশিষ্ট্য পাইলাম, কি আইসোটোপ হচ্ছে অস্থায়ী। অস্থায়ী আইসোটোপ বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি ও কণা বিকিরণ করে। অস্থায়ী আইসোটোপ কি করে? বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি ও কণা বিকিরণ করে, তাই এদেরকে তেজস্ক্রিয় আইসোটোপও বলা হয়। তাহলে তেজস্ক্রিয় আইসোটোপ কাদের বলা হয়? যারা এই যে তেজস্ক্রিয় রশ্মি ও কণা বিকিরণ করে, তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয়। বিভিন্ন ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের এ ধর্ম কাজে লাগানো হয়। নিচে বিভিন্ন ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার উল্লেখ করা হলো। তো আমি বলছি, এখান থেকে তোমার অবশ্যই প্রশ্ন আসবেই যে আইসোটোপের ব্যবহার লেখো। চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার লেখো। এরপর আছে কৃষি ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার লেখো। খাদ্যদ্রব্য সংরক্ষণে আইসোটোপের ব্যবহার লেখো। ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার লেখো। সবচেয়ে বেশি আসে তোমাদের কোনটা? সবচেয়ে বেশি আসে তোমাদের এইটা, চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার লেখো। অবশ্যই মুখস্থ করতেই হবে। তো চলো আমরা এখন দাগাই। চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন রোগ নির্ণয় বা নিরাময়ে আইসোটোপের ব্যবহার করা হয়। রোগ নির্ণয় করার জন্য আইসোটোপের ব্যবহার করা হয়। আবার রোগ নিরাময় অর্থাৎ রোগটাকে ভালো করার জন্য আইসোটোপের ব্যবহার করা হয়। কোনো ক্ষুদ্র রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে রক্তের মাধ্যমে বিভিন্ন কতগুলো মৌলের তেজস্ক্রিয় আইসোটোপ পাঠিয়ে তা শনাক্ত করা যায়। এই যে শনাক্ত কিভাবে করে সেটা দেখানো হলো। একইভাবে ক্যান্সারে আক্রান্ত রোগীর কোন কোষ ক্যান্সার আক্রান্ত তা আইসোটোপ দিয়ে নির্ণয় করা যায়। আবার ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করা যায় আইসোটোপের তেজস্ক্রিয় বিকিরণ ব্যবহার করে। এছাড়াও তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে ডাক্তারি যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা যায়। তো এগুলো একদম মুখস্থ, একটা লাইনও বাদ দেওয়ার কোনো বুদ্ধি নেই আমাদের, প্রত্যেকটা লাইন এটার মুখস্থ করতেই হবে। তো চিকিৎসা ক্ষেত্রে এটা আমরা দেখলাম। এরপর দেখি কৃষিক্ষেত্রে পতঙ্গ নিয়ন্ত্রণে আইসোটোপের তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হয়। অর্থাৎ পতঙ্গ যখন এই যে কীট পতঙ্গগুলো যেগুলো ফসলের ক্ষতি করে সেগুলো বেড়ে গেলে এই যে তেজস্ক্রিয় আইসোটোপ রশ্মি ব্যবহার করা হয়। এছাড়া কোন সার কি পরিমাণ ব্যবহার করতে হবে তা জানতে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। এরপর খাদ্যদ্রব্য সংরক্ষণে ব্যাকটেরিয়া সহ অনেক জীবাণু তেজস্ক্রিয় রশ্মিতে মারা যায়, তাই তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে খাদ্যদ্রব্য বা ফলমূল জীবাণুমুক্ত করে সংরক্ষণ করা যায়। এরপর ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণার কাজে তোমরা অনেক সময় খবরে শুনে থাকো যে কোনো দেশে কয়েক কোটি বছরের পুরনো ফসিল পাওয়া গেছে। এখন এই ফসিলটা কি? আচ্ছা, এই যে ফসিলটা হচ্ছে তোমার এই যে পুরনো জিনিসপত্র আছে না, বা পুরনো কোনো ডাইনোসরের এই যে ডাইনোসরের হাড় বা পুরনো অনেক জিনিসপত্র পাওয়া যায়, এই যে গাছের প্রত্নতাত্ত্বিক অনেক নিদর্শন, এরপর এই যে শামুকের খোলস, পুরনো জিনিস আর কি, এগুলোকে ফসিল বলা হচ্ছে, যেগুলো মাটির নিচে পাওয়া যায়। এরপর দেখো এখানে কি বলেছে, কিভাবে বিজ্ঞানীরা জানেন যে ফসিলটি কত বছরের পুরনো। এই যে যেমন ডাইনোসরের হাড় দেখে কিন্তু বিজ্ঞানীরা বলতে পারে যে এটা কত বছরের পুরনো হাড়। তো এটা কিভাবে জানে? দেখো, এটি জানা যায় আইসোটোপের ক্ষয় করে, আইসোটোপের ক্ষয় থেকে, অর্থাৎ আইসোটোপকে ক্ষয় দেখেই কিন্তু এর ফসিল সম্পর্কে জানা যায়, বা এই ফসিল কতটা পুরনো এটা জানা যায়। কোনো ফসিলে অস্থায়ী ও স্থায়ী আইসোটোপের অনুপাত থেকে বোঝা যায় ফসিলটি কত বছরের পুরনো। তো আজকের পড়াটা এই পর্যন্তই। তোমরা খুব ভালো করে
দাগানো লাইনগুলো অবশ্যই মুখস্থ করবে। ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত ক্লাসটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।